তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য এবং দ্বিমেরুর স্থিতিশক্তি। তো বিষয়টা আমাদের একটা পুরাতন ক্লাসের, এটা একটা কন্টিনিউয়েশন। দ্বিমেরু যখন একটা রাখা হয় তড়িৎ ক্ষেত্রে, ধরা যাক একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে এখানে, ক্ষেত্র হচ্ছে ই, আর এই যে দ্বিমেরু রয়েছে তার দ্বিমেরু ভ্রামকটা হচ্ছে ভেক্টর পি। এবং লক্ষ্য করছি এখানে যে দ্বিমেরু ভ্রামকের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড যে অ্যাঙ্গেলটা করে রয়েছে সেই অ্যাঙ্গেলটা থিটা। কনভেনশনালি এদিকে থাকে মাইনাস কিউ চার্জ, এদিকে থাকে প্লাস কিউ চার্জ। প্লাস কিউ চার্জের উপরে যে ফোর্স অ্যাপ্লাইড হবে ডিউ টু প্রেজেন্স অফ ফিল্ড, সেটা হবে কিউ ইন্টু ই অ্যালং পজিটিভ এক্স ডাইরেকশন। দেখানো হয়েছে যে এই যে সবুজ সবুজ যে লাইনটা রয়েছে, এটা ফোর্সটা বোঝা যাচ্ছে। একই রকম একটা ফোর্স, তার ম্যাগনিটিউডটা সেম বাট ডাইরেকশনটা অপোজিট, অর্থাৎ নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, সেটা হচ্ছে কিউ ই। এটা কাজ করছে, এই ফোর্সটা কাজ করছে এই চার্জটার উপরে। দুটো চার্জ রয়েছে, দুটো চার্জ মিলে একটা ডাইপোলকে তৈরি করেছে, বা ইলেকট্রিক দ্বিমেরু যেটা বলছি আমরা। এই অবস্থায় আমরা যেটা ডিডাক্ট করেছি আগে ক্লাসে, প্রিভিয়াস, টাও বা টর্ক, তাহলে তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক, এটা আমরা আগে ক্লাসে করেছি। তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক, এটাকে বলি টাও। টাও ইজ ইকাল টু পিই সাইন থিটা। পিই সাইন থিটা, এটা টর্কের ম্যাগনিটিউড। টর্কের কিন্তু ডাইরেকশন হয়, যেহেতু টর্ক হচ্ছে এটা ভেক্টর কোয়ান্টিটি। তার মানে কি না, এই যে ইলেকট্রিক ডাইপোলটা রয়েছে, এই ডাইপোলটা উপরে একটা টর্ক কাজ করছে, এবং টর্কের নেচার হচ্ছে কি সিস্টেমটাকে ঘুরিয়ে দেওয়া। কোন দিকে ঘোরানো, না যেদিকে টর্কটা কাজ করছে। এই ফোর্সটা যদি এই দিকে কাজ করে, এই ফোর্সটা যদি এই দিকে কাজ করে, তাহলে আলটিমেটলি ফোর্স দুটো যখন প্যারালাল হয়ে যাবে, অর্থাৎ ফোর্স দুটো প্যারালাল রয়েছে, ফোর্স দুটো যখন একই লাইন অফ অ্যাকশন হবে, মানে থিটাটা যখন জিরো হয়ে যাবে, তখন টর্কটা জিরো হয়ে যাবে। লক্ষ্য করে দাও, কতক্ষণ পর্যন্ত টর্ক কাজ করবে, না যতক্ষণ না থিটাটা জিরো হচ্ছে। থিটা জিরো মানে কি, মানে এটা যখন টর্কের অভিমুখ, এই দ্বিমেরু, যেটা দ্বিমেরুর অভিমুখটা যখন এক্স অ্যাক্সিসের দিকে হয়ে গেল, তখন কিন্তু এই টর্ক কাজ করবে। এখন যখন টর্ক কাজ করছে সেই অবস্থায় যদি আমি একটা অপোজিং টর্ক দিই সমপরিমাণ, মানে যেদিকে এটাকে ডান দিকে ঘোরাতে চাইছে ক্লক ওয়াইজ, এটাকে ঘোরাতে চাইছে সিস্টেমটাকে, আমি যদি একটা অ্যান্টি ক্লক ওয়াইজ টর্ক সম পরিমাণ দিই, তাহলে আমাকে এটাকে স্টেবল কন্ডিশনে যদি রাখতে হয়, জাস্ট স্টেবল কন্ডিশনে, তাহলে এর উপরে একই একটা টর্ক অ্যাপ্লাই করতে হবে, টাও ইজ ইকুয়াল টু সেই পি সাইন থিটা। এই পরিমাণ টর্ক আমাকে এর উপরে অ্যাপ্লাই করে পরে এটাকে স্টেবল কন্ডিশনে রাখতে হবে। এবং উইদাউট অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন যদি এটাকে আমি ডি থিটা পরিমাণ রোটেশন দিই, ডি থিটা ইজ এ স্মল ইনফাইনাইটসিমাল স্মল অ্যামাউন্ট অফ থিটা, তার মানে এটাকে জাস্ট একটু ঘোরানো হলো সামান্য পরিমাণ, থিটাটাকে ডি থিটা করে দেওয়া হলো, থিটা থেকে ডি থিটা করে। তাহলে সাম্যাবস্থান থেকে ডি থিটা পরিমাণ বিক্ষিপ্ত করার জন্য আমরা লিখতে পারি সাম্যাবস্থান থেকে থেকে ডি থিটা পরিমাণ
বিক্ষিপ্ত করার জন্য বা ঘোরানোর জন্য কৃতকার্য ওয়ার্ক ডান। যখন ইনফাইনাইটসিমাল ডিস্টেন্স, ইনফাইনাইটসিমাল রোটেশন, তখন কাজটাও ইনফাইনাইটসিমালি স্মল এবং সেটাকে আমরা ক্যালকুলাসের ল্যাঙ্গুয়েজে ডিডব্লিউ দিয়ে চিহ্নিত করি। এবং এখানেও সেই নিউটনিয়ান মেকানিক্সের আইডিয়া যেটা থাকে, ডিডব্লিউ ইজ ইকুয়াল টু টাউ ডি থিটা ইজ ইকুয়াল টু পি সাইন থিটা ডি থিটা। সো দিস ইজ দ্য ওয়ার্ক ডান। এখন যদি এমনটা হয় যে থিটাটা প্রথমে 0 ছিল, অ্যালাইনমেন্টটা ছিল ফিল্ডের অভিমুখে, সেখান থেকে আমরা এটাকে থিটা নট পরিমাণ রোটেশন দিয়েছি, তাহলে তখন মোট কৃতকার্য, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি থেকে থিটা ইজ ইকুয়াল টু থিটা নট ডিগ্রি বিক্ষিপ্ত করার জন্য কৃতকার্য সমান ডাব্লিউ, যেখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিডব্লিউ is equal to integration from theta is equal to 0 to theta is equal to theta naught p sin theta d theta। p টা কনস্ট্যান্ট বাইরে চলে আসে, sin theta d theta তার ইন্টিগ্রেশন করলে হয় cos theta, একটা সাইন আছে, তাহলে সাইনটা দেওয়ার পরিবর্তে আমরা লিমিটটাকে চেঞ্জ করে দিচ্ছি, আপার লিমিটটা লোয়ার হয়ে গেল, লোয়ার লিমিটটা আপার, তাহলে আপার লিমিটটা চলে গেল 0 আর লোয়ার লিমিটটা হয়ে গেল থিটা নট। এখানে নেগেটিভ সাইনটাকে আমরা পজিটিভ সাইনের রূপে চিহ্নিত করে দিলাম, তাহলে আসবে cos 0 মাইনাস cos থিটা নট আলটিমেটলি, or w is equal to p cos 0 মানে 1 minus cos theta naught. So this is the expression for work done. যদি থিটা 1 থেকে থিটা 2 করা হয়, যদি থিটা 1 থেকে থিটা 2 করা হয়, তাহলে থিটা 1 মাইনাস থিটা 2। যদি 0 থেকে 180 ডিগ্রি করা হয়, 0 থেকে 180 ডিগ্রি মানে এইদিকে ছিল মুখটা, এইদিকে মুখটা ছিল, মুখটাকে ঘুরিয়ে পরে এইদিকে করে দেওয়া, এইদিকে মুখটা ছিল, এর অভিমুখটাকে অর্থাৎ ডাইপোলের অভিমুখটাকে নেগেটিভের দিকটা পজিটিভ, পজিটিভের দিকটা নেগেটিভ করে দেওয়া হলো। তো কি হবে তাহলে? তখন 1 মাইনাস মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2। তখন এক্সপ্রেশনটা হয়ে যাবে w ইজ ইকুয়াল টু 2 এই পোর্শন, যদি থিটা 1 ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয় আর থিটা 2 ইজ ইকুয়াল টু যদি হয় ম্যাক্সিমাম ওয়ার্ক, এটাই ম্যাক্সিমাম। এখন এটার সঙ্গে একটা ইন্টারেস্টিং অ্যানালজি রয়েছে, বোধহয় আলোচনা করা হয়েছিল বা হয়নি, খেয়াল নেই। কিরকম ব্যাপারটা, ওটা অন্য পাতার সাহায্য নিই, মেকানিক্সে একটা উদাহরণ দিই, খুব সিম্পল ব্যাপারটা কিরকম। ধরা যাক তোমাকে একটা টিউব দেওয়া হলো,
এরকম একটা টিউব তৈরি করা হলো। ঠিক আছে, এই টিউবের মধ্যে কতগুলো ছোট ছোট পার্টিকেল রাখা হলো, ধরো মার্বেল, অজস্র কিছু মার্বেল রাখা। এটা খুব লম্বা, ধরা যাক হ্যান্ডেল করার জন্য আমরা উদাহরণ দিচ্ছি 2 মিটার লম্বা। একদিকটা সারফেস, এটা এরকম হলেও কোনো ক্ষতি ছিল না, বা এদিকটাও ফ্ল্যাট হলে কোনো ক্ষতি ছিল না। যাই হোক, তাহলে সেই টিউবের মধ্যে কতগুলো মার্বেল রয়েছে, এবং মার্বেলগুলো যখন টিউবটা তুমি এ প্রান্ত এবং বি প্রান্ত অল্টার করছো, এ প্রান্তটাকে উপরে করে দিলে আর বি প্রান্তটাকে নিচে করে, মানে টিউবটা উল্টে দিলে, তখন কি হবে, এই নিচে যে মার্বেলগুলো এখানে জমা হয়েছিল সেগুলো উপরের থেকে আবার নিচে পড়তে থাকবে। তার মানে তুমি কি করছো, এখানে এম ভরের যে মার্বেল রয়েছে, এই মার্বেলটাকে তুমি করছো কি, এই উচ্চতায় তুলে একে এম জি এইচ স্থিতিশক্তি প্রয়োগ করছো, শক্তি অনুযায়ী তোমার পেশির সাহায্যে এটাকে এমজিএইচ পরিমাণ স্থিতিশক্তি দিচ্ছ। আবার গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনে এগুলো নিচে এসে পড়বে, যখন এসে পড়বে তখন এমজিএইচটা হাফ এম ভি স্কোয়ার হয়ে পরে ম্যানিফেস্ট হবে গতিশক্তি। এই গতিশক্তি ধাক্কা খাবে, তার জন্য কাঁচ দেয়ালটার সঙ্গে, যে পাত্রটা রয়েছে বা টিউবের দেয়ালের সঙ্গে ধাক্কা খাবে, কলিশন হবে। এবং আমাদের এটা জানা আছে যে যত রকমের এনার্জি আছে প্রকৃতিতে, আমাদের জানা যত রকম এনার্জি আছে, এনার্জির টেন্ডেন্সি হচ্ছে আলটিমেটলি কিন্তু এনার্জি হিট এনার্জিতে রূপান্তরিত হয়। যখন থার্মোডাইনামিক্স পড়ানো হবে বা পড়ানো হয়েছে যখন, তখন নিশ্চয়ই এই বিষয়ে ইন্টারেস্টিং আলোচনা হয়েছে। বিখ্যাত একখানা বই রয়েছে এনার্জি অ্যান্ড এন্ট্রপি, এনার্জি অ্যান্ড এন্ট্রপি, সেখানে বিশদ আলোচনা করা আছে এন্ট্রপি অ্যান্ড এনার্জি, বিখ্যাত বই। সেখানে আলোচনা করা আছে যে আলটিমেটলি এনার্জি বা এন্ট্রপি, এটা তো আলাদা ধারণা, ফিজিক্সের ধারণা, এনার্জি আলটিমেটলি হিট এনার্জিতে রূপান্তরিত হয়। তাহলে মোদ্দা কথাটা হচ্ছে কি না, এই যে তুমি পেশির সাহায্যে যে এনার্জিটা ক্ষয়, যেটা তোমার ব্যয় করলে, সেই এনার্জিটা আলটিমেটলি এই যে বলগুলো আছে সেই বলগুলোর উপরে হিট এনার্জি হিসাবে বলের সঙ্গে। তাহলে একটা বলকে বা এই মার্বেল গুলো ছিল সেইগুলোকে হিট এনার্জি যদি ক্রমাগত দেওয়া হয়, মানে তুমি ধরো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তোমাকে ওই একটাই কাজ দেওয়া হলো, তুমি এটাকে ঘোরাও, উপরে তোলো নিচে নামো, উপরে তোলো নিচে নামো, উপরে তোলো নিচে নামো, এবং করতে থাকো করতে থাকো, তাহলে আলটিমেটলি এই হিট এনার্জির প্রভাবে এই মার্বেলগুলো টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়বে। এটা প্রসেস, মেকানিক্যাল প্রসেস। মেকানিক্যাল প্রসেসে কি করছি এটাতে, না বাইরের থেকে আমার যে মাসেল, আমার যে হিউম্যান মাসেল রয়েছে, সেই যে এনার্জি, সেই এনার্জিটা আলটিমেটলি ট্রান্সফার হচ্ছে এই বলে, এবং এই বলের বা মার্বেলের হিট এনার্জিটা বাড়াচ্ছে এবং তার টেম্পারেচারটা বাড়িয়ে দিচ্ছে। এটা একটা মেকানিক্যাল প্রসেস। তার মানে একটা এক্সটার্নাল এজেন্ট কোনো একটা অবজেক্টের উপর যদি এনার্জি দিতে থাকে দিতে থাকে দিতে থাকে দিতে থাকে, তাহলে কি হবে, আলটিমেটলি সেই এনার্জিটা তার মধ্যে যদি স্টোর হয় সেটা কিন্তু গরম হতে থাকে। এই প্রিন্সিপালটা এখানে কাজে লাগানো হয়। একটা ইলেকট্রিক ডাইপোল রয়েছে, ইলেকট্রিক ডাইপোল, এই ইলেকট্রিক ডাইপোলটাকে এদিকে পজিটিভ প্রান্ত এদিকে নেগেটিভ প্রান্ত, বা এদিকে পজিটিভ প্রান্ত এদিকে নেগেটিভ প্রান্ত ব্যাটারির সাহায্যে তৈরি করলাম, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করলাম। এবং যদি এটাকে, এই ফিল্ডটাকে, ইলেকট্রিক ফিল্ড যেটা রয়েছে সেই ফিল্ডটাকে ক্রমাগত আমরা পরিবর্তন করতে থাকি, এক্সটার্নাল যে ফিল্ড আছে, তাহলে কি হবে,
একবার এইদিকে ওরিয়েন্টেশন হবে, পরক্ষণে ওইদিকে ওরিয়েন্টেশন হবে, এইদিকে ওরিয়েন্টেশন হবে, পরক্ষণে ওইদিকে ওরিয়েন্টেশন হবে। যতবার ওরিয়েন্টেশন হবে ততবার কিন্তু এক একটা ইলেকট্রিক ডাইপোল এর উপরে যে কাজটা করা হবে সেটা 2p × E। দেখতে পাচ্ছ, ডাইপোলে ডাইপোল মোমেন্ট এবং ইলেকট্রিক ফিল্ড, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, তার উপর নির্ভর করছে কতটা ওয়ার্ক ডান করা হলো একটা ইলেকট্রিক ডাইপোলের উপর। নেচার আমাদের কতগুলো ইলেকট্রিক ডাইপোল উপহার দিয়ে দিয়েছে। ইলেকট্রিক ডাইপোল হচ্ছে যেমন একটা নেচার দিয়েছে, ওয়াটার H2O ইটসেলফ ইলেকট্রিক ডাইপোল। সেটাকে যদি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিয়ে পরে আমরা একটা ওয়াটার মলিকুলকে এরকম করতে পারি, এই কাণ্ডটা ঘটাতে পারি, তাহলে ওয়াটার মলিকুলটা আস্তে আস্তে গরম হবে, এবং গরম হতে হতে কি হবে, এটা ভেপোরাইজ হতে পারে যদি মানে ভালো রকমের গরম করা যায়। যতবার আমি এই ফিল্ডটাকে অল্টার করবো ততবার আমি এতটা এনার্জি দেবো। তা ধরো সেকেন্ডে আমি 50 বার, 1 সেকেন্ডে 50 বার আমি অল্টার করছি, সেকেন্ডে 50 বার করা যাবে, কোনো অসুবিধা নেই, আমাদের হাতে এই বাড়িতেই টেকনোলজি রয়েছে। তাহলে সেকেন্ডে এই যে ডাইপোলটা রয়েছে সে এনার্জি যেটা পাবে সেটা পাবে 100p পাবে, 1 সেকেন্ডে এনার্জি পেল। তো 100 সেকেন্ডে নিশ্চয়ই সেটা আরো 100 গুণ হবে। খানিকক্ষণ যদি এরকম করে আমরা এনার্জি দিতে থাকি তাহলে আলটিমেটলি এটা প্রচুর এনার্জি পাবে, এবং সেই এনার্জিটা যদি কোথাও বেরোতে না পারে, ডিসিপেশন যদি না হয়, এটা হিট এনার্জিতে রূপান্তরিত হবে এবং জলটা কি হবে, গরম হবে। এই প্রিন্সিপাল, এটা একটা কমন অ্যাপ্লায়েন্স বাড়িতে যেটা ইউজ হয় সেখানে কিন্তু কাজে লাগানো হয়। তোমাদের এটা ভেবে বলতে হবে যে কোথায় কাজে লাগে এই জিনিসটা, প্রয়োজনে তোমরা এটা নিয়ে আরো পড়াশোনা করবে। তাহলে যেটা মূল আলোচনা ছিল আমার এই ক্লাসে সেটা হচ্ছে এনার্জি অ্যান্ড ইলেকট্রিক ডাইপোল। এনার্জি অ্যান্ড ইলেকট্রিক ডাইপোল, এই তত্ত্বটাও শেষ করা হলো। এরপরে যে থিওরিটা আলোচনা করা হবে সেটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস। পরের ভিডিওতে এটা আলোচনা করবো। থ্যাংক ইউ।